This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার আসি মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে। নির্বাচন নিয়ে ঘরেই যথেষ্ট চাপে রয়েছেন তিনি। ভোট নিয়ে গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার। এই বিস্ফোরক অভিযোগ বিএনপির মহাসচিব রিজভির। ভোটের ময়দানে নামছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি। সম্ভবত নতুন দলের প্রধান হচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। নিরপেক্ষ নির্বাচন না হলে আরও একটা গণ আন্দোলন হবে, এমনটাই হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারসিজ আলমের। বাংলাদেশে আওয়ামী লীগ তো নেই, মানে দাবিয়ে রাখা হয়েছে। বিএনপি জাতীয় পার্টির কোনো অস্তিত্ব আছে নি? আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির উপর অনেক ভুল কাজ অত্যাচার হয়েছে, বিএনপিও তার সময় অনেক অত্যাচার করেছে। এই সুযোগটা এখন যারা নিয়েছে তারা ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং এরা প্রো পাকিস্তান। কার্যত সেদিন যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল জামাত এবং রাজাকার প্রো পাকিস্তান শক্তি, তাদের হাতেই বাংলাদেশ। জঙ্গিদের সরকার এবং তাদের হাতের পুতুল হচ্ছেন সুদখোর মোল্লা ইউনুস। জঙ্গি ছাড়া কি? আসলে ইউনুসের এই যে ইউটার্ন বা ইউটার্নের মতিগতি, সেটা অনেকটা ঠেলায় পড়ে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তার কারণ এবার বাংলাদেশের উপর দিয়ে ভারতের বাণিজ্য পথ খোলার কথা ইউনুসের মুখ থেকে শোনা যাচ্ছে। উত্তর পূর্বের রাজ্যের সঙ্গে বাণিজ্য পথ খোলার পক্ষে তিনি সওয়াল করছেন। ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্যে জোর দিচ্ছেন মোহাম্মদ ইউনুস। হাসিনা গদিচ্যুত হতেই ভারতের বাণিজ্য পথ বন্ধ করতে চান ইউনুস, প্রায় বন্ধ করে দেওয়া হয় ভিসা। কিন্তু এত কিছুর মধ্যেও ভারত বাংলাদেশ সীমান্তে যে উত্তেজনার পরিস্থিতি, সেইটা কিন্তু কমেনি। লাগাতার উত্তেজনা সেখানে বাংলাদেশি দুষ্কৃতীর তরফ থেকে আসছে। এপারে অনুপ্রবেশের চেষ্টা, বাধা পেয়ে বিএসএফ এর ওপর হামলা। আর এই পরিস্থিতিতে আজ দিল্লিতে বিএসএফ এবং বিজেপির ডিজি পর্যায়ের একটি বৈঠক রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। 17 থেকে 20 ফেব্রুয়ারি দিল্লিতে 55তম বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠক রয়েছে। বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারবিহীন যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কাঁটাতার দেওয়া, অনুপ্রবেশ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে এই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকদের মধ্যে আলোচনা হবে। এটা খুবই স্বাভাবিক। বৈঠকে থাকবেন ডিজি বিএসএফ দলজিৎ সিং চৌধুরী এবং বিজেপির মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। আমাদের প্রশ্ন হচ্ছে যে ডিজি এবং যেখানে আছে তাতে কমন পয়েন্ট হবে এবং সেখানে আমরা বলবো যে আমরা এটা করব, ওনারা বলবেন যে না। কারণ উনি যেটা বলেছেন স্বরাষ্ট্র ওনাদের যিনি অ্যাডভাইজার, যে আমরা বাধা দেব। হ্যাঁ, তোমরা বাধা দেবে যদি আমরা আমাদের যে নির্দেশ কিংবা নিয়ম কিংবা আইন কিংবা যে এরিয়াটা রয়েছে সেটা যদি 150 গজের মধ্যে হয়। দ্বিতীয়ত হচ্ছে আমরা কাঁটাতারের বেড়া দেব, যে এখানটায় ওরা এই জায়গাটায় কাঁটাতারে বেড়া দিতে আমাদের যথেষ্টভাবে চেষ্টা করবে, ইনস্টিগেট করে, ইন্টিমিডেট করে, যাতে আমরা এর উপরে কোনো ফার্ম অ্যাকশন নেই, যেটা ওরা চাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা ওই জায়গাটা কাঁটাতার দেব, তিনি যেই বলুন না কেন, তিনি তার রাজ্যে যেটা বলছেন সেটা তাদের ব্যাপার, আমরা এটা করব। এবং আমার আই অ্যাম শিওর যে আমাদের ডিজিবিএস যিনি গেছেন তিনি এই ব্যাপারটায় যথেষ্ট ইয়ে দেবেন। এখন পরিস্থিতি অনেকটা জটিল হয়ে গেছে। অর্থাৎ বিজিবি বা বিএসএফ দুজনে যদি আলোচনাও করে, বাংলাদেশের আভ্যন্তরীণ এই বেআইনি সরকার তারা কিভাবে এটাকে কার্যকর করবে সেটা তাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। বিজেপি যেভাবে আমরা ছবিগুলো দেখলাম বিগত কয়েকদিন, গ্রামবাসীদের সঙ্গে নিয়ে উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য, ভারত বিরোধী বক্তব্য রেখে যেভাবে উত্তক্ত করেছে, অন্তর্বর্তী সরকারের আর কিছু করার নেই ভারতবর্ষের সঙ্গে বসা ছাড়া। তারা এটা বসবেন এবং যেহেতু এটা নতুন দিল্লিতেই হচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে দায়টা এখন তাদের হয়েছে যে ভারতবর্ষের সঙ্গে বসে সীমান্তে অন্তত শান্তিটা বজায় থাকুক। আজ এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লিতে বিএসএফ এবং বিজিবির ডিজি পর্যায়ের এই বৈঠক। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ এবং ভারতের সীমান্তের যে বিভিন্ন জায়গায় উত্তেজনা রয়েছে তার সমাধান সূত্র এই বৈঠক থেকে বেরিয়ে আসবে আশাবাদী বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসেছিলেন দুই দেশের নেতা।
সেখানে বিএসএফ এবং বিজেপির ডিজি পর্যায়ের বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়েছিল বলে বাংলাদেশের তরফ থেকে জানানো হয়। আবারও আক্রান্ত বিএসএফ, ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে বিএসএফকে মার খেতে হলো, ভাঙচুর করা হলো বিএসএফ এর গাড়ি। কৃষ্ণগঞ্জ থানা এলাকার মথুরাপুরের ঘটনা, থানায় অভিযোগ দায়ের করেছে বিএসএফ। দুদিন পেরোলেও এখনো কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। কৃষ্ণগঞ্জ থানার মথুরাপুরে প্রচুর পরিমাণে কাফ সিরাপ, ফেন্সিডিল মজুদের খবর পায় বিএসএফ। তল্লাশিতে গেলে বিএসএফকে বাধা দেওয়া হয়। পরে বিএসএফ এর গাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের। এখনো কাউকে ধরতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিএসএফ এর উপর আবারও হামলা, আবারও বিএসএফ এর গাড়ি ভাঙচুর, আক্রমণ বিএসএফ এর। ফেন্সিডিল উদ্ধার করতে গেলে বিএসএফ এর উপর হামলা। ঘটনার পর এখনো পর্যন্ত কাউকে পুলিশ ধরতে পারেনি। আর এই একই পরিস্থিতির মধ্যে পুলিশের জালে আবারও দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। পাশাপাশি সাইমুদ্দিন শেখ নামে লালগোলার বাসিন্দাকেও পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ, সাইমুদ্দিনের সাহায্যে ভারতে প্রবেশ করেছিল বাংলাদেশিরা। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ভগবানগোলার চর বাবুপুর এলাকা অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি এলাকার বাসিন্দা ইউসুফ আলী এবং মাসুম রেজাকে। ঘটনাস্থল থেকে চম্পট দেয় আরো দুজন। এবার আপনাদের কিছু আপডেট দেবো। আনসারুল্লাহ বাংলা টিম, আপনারা জানেন এবিটি, সেই এবিটি জঙ্গি তারিকুলকে আবারও হেফাজতে নিতে চায় রাজ্য পুলিশের এসটিএফ। বহরমপুর আদালতে আবেদন করা হয়েছে এবিটি জঙ্গি নূর ইসলাম এবং শরীফুলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরার জন্যই তাদের এই আবেদন, এমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা জানতে পারছি। ধৃত দুই জঙ্গি এসটিএফ এর হেফাজতে রয়েছেন। তারিকুল এখন জেল হেফাজতে। নূর এবং শরীফুল দুজনেই জেএমবির সঙ্গে জড়িত ছিল। 2013-14 জেএমবিতে থাকার সময় নূর বাংলায় আসে, একাধিক বৈঠক করে। আর কি আপডেট, আমার সহকর্মী সুজয়ের কাছে বেশ কিছু নতুন ইনফরমেশন রয়েছে। সুজয়, দেখো, ইতিমধ্যেই বহরমপুর আদালতে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে তারিকুলকে নিজের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। তার কারণ এসটিএফ এর যেটা বক্তব্য, যে 2013-14-তে এরা প্রত্যেকেই জেএমবির সঙ্গে যুক্ত ছিল, জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত ছিল। সেই সময় নূর এ রাজ্যে এসে বৈঠক করেছিল তারিকুল এবং আরো অনেকের সঙ্গে, কিন্তু উভয়ই পৃথক পৃথক জেরায় তারা অস্বীকার করেছে। কিন্তু এসটিএফ এর কাছে তথ্য প্রমাণ রয়েছে, তাই তথ্য প্রমাণ সামনে রেখে তারিকুল এবং নূরকে মুখোমুখি বসে জেরা করার জন্যই এসটিএফ এর তরফ থেকে আবেদন করা হয়েছে। এবং আবেদনের পর তারা নিজেদের হেফাজতে পেলে এই বিষয়ে জঙ্গিজাল অর্থাৎ জেএমবি জঙ্গিজাল কতদূর তারা চলেছিল সেই বিষয়গুলি জানার চেষ্টা করবে। ধন্যবাদ। ধন্যবাদ সুজয়। নয়াদিল্লি স্টেশনে যে বিপর্যয়, সেই বিপর্যয়ে প্রশ্নবাণে জর্জরিত রেল তদন্তে শুরু হতেই প্রকাশ্যে চলে আসছে একের পর এক ছবি, এবং সেগুলো সবই রেলের গলদের ছবি। অভিযোগ এমনটাই, 2 ঘন্টায় অস্বাভাবিক সংখ্যায় জেনারেল টিকিট বিক্রির পরেও রেল কর্তৃপক্ষের টনক নড়েনি কেন, এ প্রশ্ন এড়ানো যাচ্ছে না। দুর্ঘটনার সময় হাজার হাজার কুম্ভগামী যাত্রীকে সামলাতে 16 নম্বর প্ল্যাটফর্মে ছিল মাত্র 60 জন আরপিএফ এবং 20 জন দিল্লি পুলিশের কর্মী ছিলেন। শেষ মুহূর্তে কুম্ভগামী ট্রেন প্ল্যাটফর্ম বদল না করলে দুর্ঘটনা এড়ানো যেত। প্রায় 1 মাস ধরে কুম্ভ চলার পরেও কেন স্টেশনে নিরাপত্তারক্ষী অপর্যাপ্ত ছিল, এ প্রশ্ন উঠছে। আমার সহকর্মী চন্দ্রশেখর এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে, তার সাথে কথা বলবো। তবে আপনাদের আরো একবার জানাই, প্রশ্নের মুখে রেলের ভূমিকা। দিল্লির নিউ দিল্লি স্টেশনের এই যে বিপর্যয়, এই বিপর্যয়ে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। খুব কম সময়ের মধ্যে অত্যধিক বেশি মাত্রার, বেশি সংখ্যার টিকিট বিক্রি করে দেওয়ার পরেও এহেন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে না তারা ভাবলেন কি করে? তারা আগাম কেন আঁচ করতে পারলেন না? আগাম আঁচ যদি তারা করে থাকেন, সেই মতো তারা ব্যবস্থা কেন নিলেন না? সেই মতো পদক্ষেপ করা কেন হলো না? শেষ মুহূর্তে ট্রেনের সেই বদল না ঘটলে, বদল ঘটার পরেও যে হুড়োহুড়ি হবে না, এমনটা তারা ভাবলেন কি করে? ফলে রেলের গলদ, এই বিষয়টা কিন্তু সামনে আসছে, অভিযোগ এমনটা উঠছে। ফলে এই মুহূর্তে প্রশ্নবাণে জর্জরিত রেল। প্রশ্নবিদ্ধ রেল। অস্বাভাবিক হারে জেনারেল টিকিট বিক্রির পরেও কেন কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের সেই মতো মোতায়েন করা হলো না?
নিরাপত্তারক্ষীর সংখ্যা সেখানে যতজন এখনো পর্যন্ত আমরা জানতে পারছি তা একেবারেই ওই হুড়োহুড়ি বা অত জনস্রোত সামলানোর জন্য যথেষ্ট নয়, তা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে রেল এটা আগাম বুঝতে পারলো না কেন, বিশেষজ্ঞরা সেই আজ করলেন না কেন, এই প্রশ্নগুলো এই মুহূর্তে রেলের সামনে খুব বড়সড় হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রশ্নবিদ্ধ রেল। স্টেশন মাস্টারের ভূমিকা এই মুহূর্তে প্রশ্নের মুখে। সব মিলিয়ে এই হুড়োহুড়ির পরিস্থিতি, 144 বছর পর পর আসা মহাকুম্ভে যে বিপুল জনসমাগম হতে পারে, সেখানে মানুষের ঢল কি নেমেছে, তারপরেও আন্দাজ কেন করা গেল না আর সেই মতো ব্যবস্থা গ্রহণ কেন করা হলো না, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে এড়ানো যাচ্ছে না। ফলে রেল তো প্রশ্ন মানে এই মুহূর্তে জর্জরিত, কিন্তু নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু হয়েছে। ফলে এটা খুব একটা স্বাভাবিক ঘটনা নয়, কিন্তু 18 জনের প্রাণ গিয়েছে। এবং এক্স্যাক্টলি এই ঘটনার প্রতিবাদে কলকাতায় এই মুহূর্তে সেই প্রতিবাদের আজ শিয়ালদা স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা। আমার সহকর্মী সুজয় রয়েছেন এই মুহূর্তে, সুজয়ের কাছ থেকে সেই ছবিটা দেখতে চাইবো, একটু বর্ণনা চাইবো। সুজয় প্লিজ। দেখো, শিয়ালদা স্টেশনের মধ্যে একেবারে ভেতরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তার নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকেরা স্টেশনের ভেতরে ঢুকে পড়েছেন এবং তারা প্রতিবাদ করছেন দিল্লি স্টেশনে যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে পুণ্যার্থীদের, সেই ঘটনার প্রতিবাদ করছেন। একেবারে হাতে সেই প্ল্যাকার্ড দেখা যাচ্ছে যেখানে লেখা রয়েছে বিজেপি শাসনে রেল যাত্রা মৃত্যুফাঁদ। সেই প্ল্যাকার্ড নিয়েই দেখা যাচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি একেবারে স্টেশনের ভেতরে, শিয়ালদা স্টেশনের ভেতরে ঢুকে প্রতিবাদ করছেন। যেখানে লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যাত্রীদেরকে দেখাচ্ছেন, যাত্রীদের ভয় দূর করার জন্য মূলত তাদের এই কর্মসূচি। আমি একবার চেষ্টা করবো শুভঙ্করবাবুর সাথে আরেকবার কথা বলার। শুভঙ্করবাবু, আপনারা দাবি করছেন রেলমন্ত্রীর পদত্যাগ, রেলমন্ত্রীর পদত্যাগ কেন দাবি করছেন? রেলমন্ত্রীর পদত্যাগ কেন? দেখুন, রেলের সুরক্ষার বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ। দিল্লি রেল স্টেশনে যা ঘটেছে, এরপর মানুষের কনফিডেন্স ফেরাতে গেলে রেলমন্ত্রীকে পদত্যাগ করা উচিত, না করলে সরকারকে রেলমন্ত্রীকে বরখাস্ত করা উচিত। সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? গরিব মানুষ কিসে যাবে? গরিব মানুষের যাওয়ার তো কোনো জায়গা নেই রেল ছাড়া, যাতায়াত করবে কিসে? তার যদি এই দুরবস্থা হয়, তাই আমাদের বাধ্য হয়ে আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা বাংলার প্রত্যেকটি স্টেশনে আমরা আজকে এই প্রতিবাদ করলাম। এই প্রতিবাদের কারণ হচ্ছে সাধারণ যাত্রীর সুরক্ষা। অপদার্থ সরকার